হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও বিদেশে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার মায়ের সাথে ঘুরতে যাচ্ছি যমুনার চরে, কারণ এখন চারদিকে পানি থই থই করছে, চর আর চর নেই। যতদূর তাকাবেন ততদূর শুধু পানি আর পানি, আর সেই সাথে নৌকা ভ্রমণ করতে বেশ ভালোই লাগে। তাও আবার মায়ের সাথে ঘুরছি। কথা বলতে বলতে আমরা নদীর এপার থেকে ওপারে চলে আসলাম এবং যমুনার চরে এসে পৌঁছেও গেলাম। নদীমাতৃক বাংলাদেশে যেখানেই আছে নদী সেখানেই আছে চর। মূলত নদীর পানি নেমে যাওয়ার পর নিচু জমিগুলোই চর হিসাবে পরিণত হয়। এখন যেহেতু বর্ষাকাল, এখন যেখানে তাকাবেন পানি দেখতে পারবেন। আর বর্ষাকাল চলে যাওয়ার পরে শুকনো মৌসুমের সময় এইখানে আর পানি থাকবে না। এই চরভূমিতেই বিভিন্ন রকমের চাষাবাদ হবে। এখন যেহেতু বর্ষাকাল, এই জন্য পাটের আবাদ হচ্ছে। আর কৃষক এবং কৃষানি সবাই কিন্তু নেমে পড়েছে পাট শুকাতে, পাট বাছতে, পাট থেকে পাটের আঁশটাকে ছাড়াচ্ছে। এই কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়ে সবাই পার করছে বর্ষাকালের সময়টা। আর আমি এবং আমার মা চলে আসছি এই চরে সবার এই ছোট্ট ছোট্ট জীবনযাত্রাগুলো উপভোগ করতে এবং একটা আত্মীয়ের বাড়ি যেতে। এখানে যেখানেই যাওয়া যাবে সেখানেই পানি, এই জন্য আমার মা যেখানে যাবে তার পরিচয় দিলে সবাই চিনতে পারে এবং একজন আমাদের হেল্প করে, বলে যে একটা জায়গায় পানি পাবেন, তাও সামান্য, তারপরে পুরা রাস্তাটাই শুকনা। তো সত্যি কথাই অল্প একটু পানি ছিল এবং এই পানি পায়ের স্পর্শে আসতে আমার বেশ ভালোই লাগলো। খুবই সামান্য অল্প একটু পানি আমরা শুধু ছুঁতে পেরেছি, তাছাড়া পুরো রাস্তা একদমই শুকনা ছিল। যেইখান থেকে আমাদের নিয়ে এসেছিল অনেক ঘুরতে হয়েছে, তবে ভালোই লেগেছে। তো চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়। আসলে চর আর এখন চর নেই, চর এখন কিন্তু আধুনিকতার ছোঁয়া পেয়ে গেছে। নদীর ওই পারের মানুষগুলো তাদের আধুনিকতার সমস্ত রকম সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে এপারে নদীর চরে এসে এইখানে বসতভিটা গড়ে তুলেছে। শত অভাব অনটন ক্ষুধার যন্ত্রণা থাকলেও চরের মানুষ চর ছাড়তে চায় না। নদীর টানেই চরের মানুষ আশায় বুক বেঁধে পড়ে থাকে ভাঙা জীর্ণ কাঠের ঘরে। এখন আর কাঠের ঘর তেমন নেই। এখন চরে আসলে পাকা রাস্তা পাওয়া যাবে, ইলেকট্রিক খুঁটি পাওয়া যাবে, ঘরে ঘরে টিভি, ফ্যান, সৌরবিদ্যুৎ চালু হয়ে গেছে এবং প্রত্যেকটা বাড়িতেই দেখা যাবে যে হাফ ওয়াল করা ঘর। আগে তো ছনের ঘর ছিল, সোরার ঘর ছিল, কলার যে পাতা থাকে সেই পাতা দিয়ে তৈরি করা ঘর ছিল। এখন আর ওগুলা চোখেই পড়বে না। আমরা যেখানে এসেছি এখানকার যিনি আমাদেরকে কলামুড়ি খেতে দিল উনি আমার সম্পর্কে নানি হয়। উনি আমরা আসাতে এত খুশি যা বলার মতো না। আসলে আমি একটু ঘুরতে পছন্দ করি, বিশেষ করে মায়ের সাথে হেঁটে হেঁটে বহুদূর চলে যাব গল্প করতে করতে। আমরা কিন্তু ফোনে তেমন কথা বলি না, সামনাসামনি যেরকম কথা বলি মনে হয় যে দুই বান্ধবী। এবং আমার আরেকটা ছোট বোন আছে, সেও আসলে আমরা 3 মা বোন মিলে ভালোই মজা করি। তো নানি অনেক খুশি, কিন্তু চরের এলাকায় এখন বৃষ্টির সিজন, পানি, ওপারে গিয়ে বাজার করতে পারেনি বলে নানি খুব আক্ষেপ করছিল। এবং নানি কিন্তু বাড়িতেও ছিল না, বলছিল তোমরা যদি আরেকটু আগে আসতে তাহলে কিন্তু আমাকে পেতে না। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে কিন্তু নানি বাসাতে ঢুকেছে এবং তার 5 মিনিট পরে আমরাও নানির বাসায় ঢুকেছি। তো যাই হোক, নানি অনেক উতলা হয়ে পড়েছিল যে এতদিন পরে তুমি আমার বাড়িতে এসেছো, তোমরা আমাদের বাড়িতে এসেছো, আমি একা একা থাকি, তোমাদেরকে কত মনে করি, যেতে পারি না, ফোন থাকলেও ফোন টিপে তোমাদের কল করতে পারি না, আমার অনেক ভালো লাগছে, কিন্তু তোমরা যে এসেছো আমি তোমাদের কি খাওয়াবো, এতটাই পাগল হয়ে গিয়েছিল। তারপর আমরা বলেছি তোমার ঘরে যা আছে তুমি তাই আমাদেরকে খেতে দাও, আমরা কোনো কিছু মনে করবো না। তারপরে তো মা নানির সাথে কাজে লেগে পড়েছে। একটা বিষয় কি আমার মায়ের খুব ভালো লাগে, মা যেখানেই যাবে না কেন বসে থাকবে না,
গল্পে গল্পে তার যে বাড়ির কর্তী থাকবে তার সাথে গল্পে গল্পে কাজকর্ম সাথে সাথে করে দিবে। আমার মতো অতটা অলস নয়, আমি যেখানে যাই হাত গুটিয়ে বসে থাকি। আমার মা কিন্তু এরকম নয়। তো যাই হোক, আমরা এখানে ঘ্যাটকলের পাতা ভর্তা আর হচ্ছে কি খেলাম, এটা হচ্ছে ধুন্দুল বাজি খেলাম। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে আমার নানা ছিল, অসুস্থ হয়ে পড়েছিল। সে কিন্তু এই বর্ষা মৌসুমের সময়ই মারা গেছে। তো হয়েছে কয়েক বছর হলো। দেখেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখনও এখানে পড়েই আছি। আর আমি যখন ছোটোবেলায় এখানে আসতাম তখন এই চারপাশ একদম খেলার মাঠের মতো ছিল, এবং এখানে দাঁড়ালে দূরে চোখ যেত, প্রায় নদীর কিনারা পর্যন্ত দেখা যেত এরকম। এখন এখানে পুরো ঘর বাড়ি হয়ে গাছপালা দিয়ে ভর্তি হয়ে গেছে। অনেক বছর আসি না, আমি চেষ্টা করি প্রতি বছরই একবার করে হলেও কোথাও না কোথাও আত্মীয় স্বজনের বাড়ি যেতে। এতে করে কিন্তু সবার যোগাযোগ ঠিক থাকে, ভালোবাসাটা ঠিক থাকে, এই জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টিলের প্লেট, মা এখানে আমাকে গল্প করে শোনাচ্ছিল যে আগে যখন মানুষ খুবই দরিদ্র ছিল, ঘরে তেমন কিছু ছিল না, যদি নতুন কেউ যেত আত্মীয় স্বজন বলতো, যার ঘরে থাকতো না বলতো যে ওই বাড়িতে যা দেখবি এখানে স্টিলের গ্লাস স্টিলের প্লেট আছে, একটু নিয়ে আয়, আমার বাড়িতে মেহমান আসতে বললেই দিয়ে দেবে। তো সেই চলটা আর এখন নেই, এখন তো মেলামাইনের যুগ হয়েছে, কাচের সিরামিকের যুগ। তবে এখনও কিন্তু আগের মানুষরা স্টিলের প্লেটেই ভাত খেতে পছন্দ করে, স্টিলের গ্লাসে ভাত খেতে পছন্দ করে। তো কথা বলতে বলতে গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল, রাত হয়ে আসবে। এই জন্য আমরা চলে যাচ্ছি বাড়িতে। যাওয়ার সময় দেখি যে বিকালবেলা সমস্ত গৃহস্থ বধূরা যার যার হাঁস মুরগি বলেন, গরু ছাগল ভেড়া সব কিছু চারণভূমিতে রেখে দিয়েছে খাওয়ানোর জন্য। এবং আবারও আমি জুতা পরেই এখন নেমে পড়বো সেই পানির মধ্যে। আমার কিন্তু ভালোই লাগছিল এখানে পা দিতে, তবে আর কি করার, একটুখানি পানি পেয়েও আমি অনেকটা শান্তি পেয়েছি। আসলে নদীতে কিন্তু আমি নামতে ভয় পাই, কারণ আমি সাঁতার জানি অল্প, আর এখন বড় হয়ে গেছি, এখন সাঁতার ওরকম কেমন দেখায় বলেন তো। যমুনা নদীর চর শুনলে অনেকেই বলে, ও তোমরা চরের মানুষ। আসলে সিরাজগঞ্জের যমুনা নদীর চর কিন্তু এখন অনেকটাই উন্নত, আগের মতো ওরকম নয়। জেগে ওঠা বিশাল বিশাল বিস্তীর্ণ চরের কিন্তু এখন নানান রকম নামকরণ হয়ে গেছে। এসব দুর্গম চরের মানুষ ঋতু পরিবর্তনের সঙ্গে পেশা পরিবর্তন করে জীবিকা নির্বাহ করে থাকে। চরের মানুষ বর্ষাকালে নৌকা চালে আর নদীতে মাছ ধরে জীবন কাটায়। আর শুকনো মৌসুমগুলোতে দেখা যায় যে জেগে ওঠা চরে ধান পাট চীনা কাউন বাদাম তিল তিসি বিভিন্ন রকমের জিনিস চাষ করে থাকে। চরের মানুষ জেগে ওঠা চরের জমির অধিকার পায় না, জানেন, প্রতি বছরই কিন্তু নদী ভাঙন হয়। আর সেই নদী ভাঙনের কারণে জেগে ওঠা চরগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে মানুষজন এই বছর যেখানে আবাদ করে খেত, পরের বছর সেইখানে দেখা যাবে যে নদী ভাঙনের ফলে সেইখানে পানি হয়ে অনেকটাই গর্ত হয়ে গিয়েছে, এই জন্য এখানে আর করা যায় না। তো কথা বলতে বলতে চলে আসলাম ঘাটপাড়ে। ঘাটপাড়ে এসে দেখি সবাই লাইন ধরেছে, চলে আসছে। তো সবাই নামার পরে আমরা উঠে গেলাম এবং আবারও বাড়ির দিকে চলে যাচ্ছি। এবং বাড়িতে যাওয়ার সময় আমার খুবই খারাপ লাগছিল, কারণ আমি সব সময় চাই কি নির্জন একটা জায়গায় থাকতে, এবং চরে গিয়ে কিন্তু আমি সেই নির্জনতাকে খুঁজে পেয়েছিলাম। শহরের কোলাহল বা আমরা যেখানে থাকি এই পাড়ের মানুষগুলো সব সময় গাড়ির আওয়াজ শব্দ বিভিন্ন রকমের শব্দে না মাথাটা ভন ভন করে। আর যখন চরে গিয়েছিলাম প্রকৃতির এত সুন্দর নির্মল বাতাস, পাখির ডাক আর এত সুন্দর নীরবতা আমাকে খুবই মুগ্ধ করেছিল। এবং চলে আসার সময় কিন্তু আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তো এবারে আসার পরে মা আমাকে কিছু মাটির জিনিস কিনে দিচ্ছে। যেহেতু আমার জন্মদিন, মা প্রত্যেকবারই চেষ্টা করে আমার জন্য কিছু করার। এবারও কিন্তু মা ডিফারেন্ট কিছু করেছে, কারণ আমার মনটা খুবই খারাপ ছিল। মা আমার অফিসে গিয়ে অফিস থেকে মা নিজে অফিসের বসের কাছ থেকে ছুটি নিয়েই কিন্তু আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে এবং আমার পছন্দের সমস্ত কিছু আমাকে কিনে দিয়েছে।
এর মধ্যে আমি আমার মায়ের সাথে সব কিছু কিনে নিয়ে চলেও এসেছি। দেখেন এখানে একটা হাঁড়ি আছে বড়, এইটা হচ্ছে দুধের হাঁড়ি। এখানে মা বলছিল যে মাটির হাঁড়িতে যদি দুধ রান্না করা যায় বা দুধ জাল দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়, ঘন হয়, ফেনা ওঠে, ভালো থাকে, আর অনেকটাই শক্তপোক্ত ভালো। মা ওই আমি যেরকমভাবে পাতিল থাপড় দিলাম ওইরকমভাবে মা পাতিল থাপড় দিয়ে বলেছিল যে পাতিলটা অনেক ভালো। তো একটা বড় ঢাকনাও কিনে দিয়েছে, একটা ছোট ঢাকনা কিনে দিয়েছে, সেই সাথে মাছ ধোয়ার জন্য একটা বড় বাটির মতো ওইটা কিনে দিয়েছে। আর একটা কিনে দিয়েছে হচ্ছে পাঁচটা আর কি, 5টা চলা পিঠার সাহায্যে, তার সাথে ঢাকনা। অনেক দিন হলেই মাকে আমি বলছিলাম যে মাটির জিনিস আমি ব্যবহার করব, তো ফাইনালি মা আমাকে কিনেও দিয়েছে। এবং রাত্রেবেলা আমি তৈরি করেছি আমার নিজের হাতে নিজের জন্য কেক। যেহেতু আমি কেক এবং বিস্কিট এবং চকলেট খুব পছন্দ করি, এই জন্য এই সিম্পলভাবে ডেকোরেশন করা। মায়ের কাছে আমার আরেকটা আবদার ছিল, সেইটা হচ্ছে পায়েস পাতা বা পোলাও পাতা আর বিলেতি ধনে পাতা এবং লজ্জাবতী গাছ। তো মা এইবার না আমাকে আমার সব ইচ্ছাটাই পূরণ করে দিয়েছে। আমরা যেখানে গিয়েছিলাম তো আসার পথে একটা বাড়ি থেকে মা আমাকে কয়েকটা বিলাতি ধনে পাতা দিয়েছে গিফট, এবং মা বলেছে যে গাছের গোড়াতে দিয়ে একটু ছাই দিয়ে দিও, তাহলে মুরগি আর ঠকাবে না, মুরগি আর পাতাগুলো খাবে না, হাঁস বা মুরগি। এবং সেই সাথে আমার ভাই আমাকে মোরগ ঝুঁটি ফুল গাছ দিয়েছে, আর সেই সাথে এই যে লজ্জাবতী গাছ মরে গিয়েছে অনেকটা আস্তে আস্তে, তবে হবে হয়তো। এবং মা আমাকে আর একটা জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে বোখারি শরীফ। এইটা হচ্ছে আমি আমার মাকে শুধু গল্পে গল্পে বলেছিলাম যে মা আমার একটা স্যার আছে, তো স্যার না কয়েকটা প্রশ্ন করে আমি না উত্তর দিতে পারি না, স্যার বলেছিল বোখারি শরীফে খুঁজে পাবে। তো মা সেই কথাটা শুনে মা আমাকে এটা গিফট করেছে। মা বলেছে যেহেতু তুমি বই পড়তে পছন্দ করো, তোমাকে আমি এটা গিফট করলাম, আজে বাজে কোনো বই পড়বে না, ইসলামী যে বইগুলো আছে সেগুলো পড়বে, কারণ সবারকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, এবং নামাজ কালাম ঠিক মতো পড়বে, কোরআন শরীফ পড়বে, এবং যতটুকু সময় পারো ইসলামিক যে বইগুলো থাকে সেই বইগুলো পড়ে জ্ঞান অর্জন করবে। দুনিয়াতে যেটা করছো তুমি সেটা কিন্তু দুনিয়াতে চলার জন্য, কিন্তু আখিরাতের জন্য তোমাকে কিছু গুছিয়ে নিতে হবে। আমি বুখারী শরীফ সম্পর্কে অতটা জানি না, যেটা জানি না সেটা বলতে আমার কোনো আক্ষেপ নেই, তবে এই বইটা খোলার পরে অনেক কিছুই দেখলাম যেটা আমি শিখতে পারবো, এবং আমার মাকে অনেক ধন্যবাদ যে আমাকে সেই জিনিসটা গিফট করেছে। এবং আপনাদের সবার কাছে আমার একটাই আবদার থাকবে যে আমার মা বলতে নয়, পৃথিবীর সমস্ত মাকে জানো মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অনেক 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 সুস্থ রাখে। এখন আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি, এই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, ভয়েস ওভার দিতে পারবো না। তবে এতক্ষণ পর্যন্ত যারা সবাই আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।